আই লাভ ইউ ভৌজান, আই রিয়েলি লাভ ইউ সো মাচ। ময়ূরীর চোখের ঘোর যেন কিছুটাই কাটতে ছিলই না। সে কাঠের বোতলের মতো দাঁড়িয়ে আগের মতোই ফ্যাল করে উজানের দিকে তাকিয়ে রইল। প্রফেসর উজান চৌধুরী সবার সামনে হাঁটু গেড়ে বসে তাকে এভাবে প্রপোজ করতে পারে, এটা কোনোভাবে নিজের মনকে বিশ্বাস করতে পারছিল না মৌ। কত শত দিন শুনেছে শুধু এই একটি মহেন্দ্রক্ষণের অপেক্ষায়, আর আজ যখন সত্যি সত্যি সেই কাঙ্ক্ষিত দিনটি তার জীবনে ধরা দিল, তখন পুরো বিষয়টা তার কাছে কোনো এক অবাস্তব রূপকথা বা রঙিন স্বপ্নের মতো মনে হতে লাগলো। হঠাৎ করে ময়ূর মাথাটা ঝিমঝিম করে উঠল, তার শরীরটা সামান্য হেলে একপাশে পড়ে যেতে নিল। কিন্তু উজান তো সদা সতর্ক। সে তড়িৎ গতিতে নিজের এক চওড়া বাহু বাড়িয়ে মাঝ রাস্তায় আগলে ধরল। মৌ এক হাত উজানের কাঁধে রেখে হতবাক হয়ে তার চোখের দিকে তাকিয়ে রইল। এই মানুষটা কীভাবে এত নিখুঁতভাবে বোঝে যে যে কোনো মুহূর্তে ময়ূর তাকে সবচেয়ে বেশি দরকার। উজান প্রথমে কিছুটা রক্তচক্ষু নিয়ে রাগী দৃষ্টিতে তাকালো ময়ূরের দিকে। এই মেয়েটা সবসময় এমন বেখেয়ালিপনা করে, নিজের শরীরটাকে একটুও কি ব্যালেন্স করে রাখতে পারে না। তবে পরক্ষণই ময়ূর ফ্যাকাশে মুখটা দেখে উজান নিজের ভেতরে রাগটা স্বাভাবিক করে নিল। সে চোখে সানগ্লাসটা ঠিক করতে করতে নরম সুরে শোধালো, পিছি ইউ আর ওকে? মৌ আলতো করে সম্মতিসূচক মাথা নাড়ল। এতক্ষণে উজান এক বুক হালকা করে স্বস্তি দীর্ঘশ্বাস ফেলল। এই মেয়েটার সামান্য একটু ওলটপালট হলেও তার নিজের ভিতরে আত্মাটা কেমন যেন খাঁচাছাড়া হওয়ার উপক্রম হয়, নিজেকে এক পাগল মনে হয়। ঠিক তখনই ড্রয়িং রুমের সব কোলাহল ছাপিয়ে ময়ূর কণ্ঠে এক ভীষণ মিষ্টি ও কাঁপা কাঁপা সুর উজানের কানে ভেসে এলো। উজান গভীর দৃষ্টিতে তাকালো ময়ের দিকে। ময়ের ভীতু আর সংশয়ী মতিছবি দেখে তার ঠোঁটের কোণে এক চিলতি মুচকি হাসি ফুটে উঠল। হাঁটু গেড়ে প্রপোজ করা থেকে শুরু করে সবার সামনে আংটি পরিয়ে দেওয়া হলো, তবু এই অবাধ্য মেয়েটার মনে বিশ্বাস জাগানো যাচ্ছে না। আচমকা উজান কোনো দ্বিধা না করে ময়ের সেই রিং পরিয়ে তার নরম অনামিকায় আর কনিষ্ঠ আঙুলগুলোতে নিজের ঠোঁটের কাছে টেনে নিল এবং সবার সামনে শব্দ করে গভীর চুম্বন এঁকে দিল। অন্তঃপর কিছুটা ফিসফিসে তীব্র আবেগে আওড়ালো, লাভ ইউ পিচ্ছি, আই রিয়েলি লাভ ইউ। এই উজান চৌধুরী তার জীবনে কেবল আপনাতেই পরিপূর্ণ হতে চায়, আপনাকে সীমাহীন অগাধ ভালোবাসে মিসেস চৌধুরী। উজানের এত সব কাণ্ড দেখেও ময়ূর নিজের ভেতরে সংশয়টা পুরোপুরি কাটাতে পারল না। সে নিজের চোখের জল সামলে অভিমানী গলায় বলে উঠল, আপনি মিথ্যে বলছেন তাই না? আমি জানি আমি আজ চিরতরে বাপের বাড়ি চলে যাচ্ছি বলেই আমাকে এখানে আটকে রাখার জন্য আপনি এই বানিয়ে বানিয়ে মিথ্যে ভালোবাসার নাটক করছেন। কেন এমন করছেন আমার সাথে? আমি আপনার এমন করুণ মেশানো মিষ্টি মিথ্যে ভালোবাসা একদমই চাই না। আপনি তো মনে মনে অন্য একজনকে ভালোবাসেন, আমি নিজে দেখেছি। আপনি তাকে নিজের ফোনের ওয়ালপেপারে রেখেছেন, তার সাথে রোজ নিভৃতে কথা বলেন, এমনকি তাকে নাকি কিছু করেন। তাহলে আজ আমাকে সবার সামনে এই মিথ্যে ভালোবাসার কথা কেন বলছেন? ময়ের মুখে এই অদ্ভুত অভিযোগ শুনে উজান অসহায় চোখে তাকালো। নিজের পরিবারের সকলের সামনে হাঁটু গেড়ে প্রপোজ করার পরেও মেয়েটার মনে এত তীব্র সন্দেহ। এই জেদি মেয়েটাকে সে কিভাবে বোঝাবে যে তার পুরো পৃথিবীটা জুড়েই এখন কেবল একটা মানুষেরই রাজত্ব? উজান আর নিজের রাগ সামলাতে না পেরে সোফা হেলান দিয়ে দাঁড়িয়ে থাকা ইফাতের দিকে তাকিয়ে রাগে চেঁচিয়ে উঠল, ইফাতের বাচ্চা, তোর ভাবি দেখ এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার চরিত্র নিয়ে কী সব আজে বাজে বকছে। ঠিক এই কারণে আমি সবার সামনে সত্যিটা বলতে চাইনি। শাশুড়ি আমার এই অবাধ্য মেয়েকে এত বড় একটা সত্য কথা বুক চিরে বলার পরও সে আমাকে সন্দেহ করছে। মৌ অমনি মুখ ফুলিয়ে উল্টো ধমক দিয়ে বলল, আমি মোটেও সন্দেহ করছি না। তাহলে আপনার ফোনে নেই? সেই ময়ের কথা শেষ হওয়ার আগেই উজান পকেট থেকে নিজের ফোনটা বের করে লক খুলে সরাসরি ময়ের হাতের মুঠোয় গুঁজে দিল। মৌ ধক ধক করতে করতে থাকা বুকে ফোনের স্ক্রিনের দিকে তাকালো এবং দেখার সাথে সাথে তার পুরো মুখটা খুশিতে আর চরম বিস্ময়ে উৎপন্ন হয়ে উঠল। সে পুরো ফোনটা হন্য হয়ে ঘেঁটে দেখল, যেখানে অন্য কোনো মেয়ের অস্তিত্ব তো দূর, বরং পুরো ফোন জুড়ে কেবল সেই নিজেই বিরাজ করছে। এমনকি ফোনের পাসওয়ার্ডও
মৌ যখন রাতে অগরে ঘুমাতে, উজান তখন তাকে জড়িয়ে ধরে হাজারো রকমের ছবি তুলে নিজের ফোনের গোপনে জমা করে রেখেছে। শুধু তারই নয়, প্রতিটি ছবিতে খুব কাছ থেকে নেওয়া শটে স্পষ্ট বোঝা যাচ্ছে ময়ূর কপালে, মুখে, গালে আর নরম ঠোঁটে তার গভীর ভালোবাসার স্পর্শ লেগে আছে। ওয়ালপেপারে সেই আংশিক দেখা যাওয়া মেয়েটি অন্য কেউ নয়, স্বয়ং মৌ নিজেই ছিল। এক পলক মৌ নিজের ফোনের দিকে তাকালো, আর পরক্ষণে উজানের সেই গভীর ও নেশাতুল চাহনি দেখে লজ্জায় রাঙা হয়ে একদম নয়ে গেল। তার ফর্সা গাল দুটো লজ্জায় লাল আপেলের মতো দেখাচ্ছে। ঠিক তখনই, কিছু বুঝে ওঠার আগেই মৌ হুট করে নিজেকে শূন্যে বাজতে দেখল। উজান এক ঝাটকায় কোনো রকম পূর্ব ঘোষণা ছাড়াই মৌকে নিজের দুই বাহুতে কোলপাজা করে তুলে নিয়েছে। আচমকা এমন হওয়ায় মৌ তড়িঘড়ি করে পড়ে যাওয়ার ভয়ে উজানের শার্টের কলারটা দুহাত দিয়ে শক্ত করে খামচে ধরল এবং লজ্জায় নিজের চোখ মুখ খিচে বন্ধ করে দরজা নিয়ে এলো। ঠিক পরের মুহূর্তে প্রফেসরের কণ্ঠস্বর তার কানের কাছে প্রতিধ্বনিত হয়ে ভেসে এলো। ডিয়ার ড্যাড এবং রেসপেক্টেড শ্বশুরাব্বা, আপনাদের এই অতি আদরের কন্যা তো নিচে দাঁড়িয়ে আমার মুখের কথা বিশ্বাসই করছে না যে আমি তাকে কতটা লাভ করি। সেই জন্যই ওকে এখন সোজা নিজের বেডরুমে নিয়ে যাচ্ছি। সেখানে একদম দরজা লক করে ওকে হাতে কলমে প্রমাণসহ দেখিয়ে দেবো যে আমি আমার শাশুড়ি আমার এই অবাধ্য তেরামুখ মেয়েটাকে সত্যি সত্যি কতটা মারাত্মক লেভেলের লাভ করি। এই বলে উজান কোলে থাকা লাল শাড়ি পরা বউকে নিজের বুকের সাথে শক্ত করে চেপে ধরে গটগট করে সিঁড়ি বেয়ে উপরে রুমের দিকে উঠতে লাগলো। ওদিকে নিচ থেকে ইফাত তাদের এই রোমান্টিক প্রস্থান দেখে আর নিজেকে সামলাতে পারল না। সে দাঁতের নিচে আঙ্গুল চেপে এক জোরে দীর্ঘ শেষ বাজিয়ে উঠল। মৌ নিজের বুকে মিশে থেকে নিজের ঘাড়টা সামান্য বাঁকিয়ে উজানের মুখের দিকে তাকালো, আর ঠিক তখনই তার ছোট্ট মাথায় এক চরম দুষ্টবুদ্ধি খেয়ে গেল। সে নিজের ফর্সা আঙুলগুলো দিয়ে উজানের ডান হাতের আঙুলের ভাঁজে আঙুল চালিয়ে মিটিমিটি হেসে আদুরে গলায় বলল, এই খুশিতে তাহলে প্রশ্ন আউট করে দেন। উজানের মুখের স্বাভাবিক ভাব এক নিমিষে উধাও হয়ে গেল। সে একদম চমকে গিয়ে বিষম খাওয়ার মতো করে ময়ের দিকে তাকালো। এই মেয়েটার এত বড় একটা গভীর, আবেগময় আর স্পর্শকাতর মুহূর্ত পড়াশোনার পরীক্ষার প্রশ্ন আউট করার মতো ফালতু কথা তুলতে পারে তা তার কল্পনারও অতীত ছিল। একজন প্রফেসরের সামনে এসে প্রশ্নভাসের আবদার। উজান ময়ের দিকে তাকিয়ে রাগে নিজের দাঁতে দাঁত চেপে কর্কশ কণ্ঠে বলে উঠল, কুত্তার লেজ আর শাশুড়ি মেয়ে কোনোদিন সোজা হবে না। শয়তান ছেড়ে দূরে গিয়ে মর, আসছে প্রশ্ন আউট করতে। উজানের মুখ থেকে কুত্তার লেজ আর মর শব্দ দুটো শোনা মাত্রই ময়ের ভেতরে অভিমানের চণ্ডী রূপটা আবার জেগে উঠল। সে এক ঝাটকায় উজানের বুক থেকে নিজে তার সামনে গিয়ে শটান দাঁড়িয়ে গেল। নিজের দুই হাতে নিজের কোমরটা শক্ত করে চেপে ধরে অত্যন্ত চড়া ও কর্কশ কণ্ঠে আওড়ালো, কি বললেন আপনি? আপনি আমাকে একটা কুত্তার লেজের সাথে তুলনা করলেন প্রফেসর সাহেব, তাও আবার ডাইরেক্ট তুই বলে সম্বোধন করলেন, আবার আমাকে মরতেও বললেন। ওকে ফাইন, থাকবো না আমি আপনার মতো এই খিটখিটে বুড়ো মানুষের সাথে, করবো না আমি আপনার সাথে সংসার। আমি আজই এখনই বাবার বাড়ি চলে যাচ্ছি। এই বলে মৌর আগে গট করে এক কদম এগিয়ে যেতেই উজান নিজের বিছানা থেকে বিদ্যুৎ গতিতে নেমে এসে একটানে মৌয়ের শার্টটা শক্ত করে ধরে ফেলল। তার চোখে তখন একরাত চরম অসহায়ত্ব। সে কাছুমাছু মুখ করে বলে, সরি পিচ্ছি, প্লিজ শান্ত হও। আমি ওভাবে মন থেকে বলতে চাইনি, ওটা জাস্ট কথার কথা ছিল, ব্যাস। রাগ করো না বউ, প্লিজ। কথার কথা মানে কি? আমি সামান্য একটা প্রশ্ন আউট করে দিতে বলছি। আপনি আমাকে কুত্তার সাথে তুলনা করে মরতে বলছেন, আর এখন বলছেন এটা কথার কথা? থাকবো না আমি আপনার সাথে, আপনার কথা আপনি নিয়ে থাকুন। সরি পিচ্ছি, প্লিজ শান্ত হও। আমি ওভাবে মন থেকে বলতে চাইনি, ওটা জাস্ট কথার কথা ছিল, ব্যাস। রাগ করো না বউ, প্লিজ। কথার কথা মানে কি? আমি সামান্য একটা প্রশ্ন আউট করে দিতে বলছি বলে আপনি আমাকে কুত্তার সাথে তুলনা করে মরতে বলছেন, আর এখন বলছেন এটা কথার কথা? থাকবো না আমি আপনার সাথে, আপনার কথার কথা নিয়ে থাকুন। মৌ প্রচণ্ড রাগান্বিত হয়ে মুখ ফুলিয়ে কথাগুলো বলল।
তবে তার এই ছোট্ট অভিমানী ও বিষণ্ণ মুখখানা দেখে এবার উজানের নিজের প্রতি এক তীব্র ক্ষোভ ও অনুশোচনা জমা হতে লাগলো। সে খুব ভালো করে জানে যে মেয়েটি প্রচণ্ড সেন্সিটিভ। সামান্য একটু এদিক ওদিক হলেই ওনার চোখে শ্রাবণের ধারা নেমে আসে। তবুও যে কেন মেয়েটাকে বারবার হার্ট করে ফেলে তা সে নিজেও জানে না। অন্তঃপর উজান নিজের সমস্ত গম্ভীর্য বিসর্জন দিয়ে মাথা নত করে বড্ড আকৃতি ভরা সুরে বলল, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমার পিচ্ছি বউ। আমি সত্যি তোমাকে ওভাবে কষ্ট দিতে চাইনি। আচ্ছা, আই অ্যাম রিয়ালি সরি। এই পানিশমেন্ট হিসাবে আজ মাঝরাতে তোমাকে নিয়ে আমি লং বাইক রাইডিংয়ে যাব, কেমন? এবার তো রাগটা কমাও। উজানের মুখে বাইক রাইডিংয়ের কথা শোনা মাত্রই ময়ূর চোখ দুটো চকচক করে উঠল। সে এক লাফে তার কাছাকাছি এসে শুধালো, সত্যি বলছেন? কখন নিয়ে যাবেন? এখনই নিয়ে চলুন না প্লিজ। ময়ূর মলিন মুখের এমন একচিলতে খুশির হাসি রেস দেখেই উজানের বুকের ভেতরটা খানিকটা শীতল হয়ে এলো। সে চঞ্চল মেয়েটাকে সবসময় এমন হাস্যোজ্জ্বল দেখতে তার সবচেয়ে বেশি ভালো লাগে। আচমকা উজান কোনো সুযোগ না দিয়েই ময়ূর কোমরটা নিজের বাহুডোরে শক্ত করে আঁকড়ে ধরলো এবং তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে আওড়ালো, বাইকে রাইডিংয়ে তো নিশ্চয়ই নিয়ে যাব জান, তবে তার আগে আমাকে মিষ্টিমুখ করিয়ে দাও দেখি। উজানের মতলবটা পুরোপুরি বুঝিয়ে ওঠার আগে উজান ক্ষুদ্রাত চাতকের মতো ময়ূর ওই রাঙা ঠোঁটের ওপর ঝাঁপিয়ে পড়ল। প্রথমে অপ্রস্তুত হয়ে উজানের এই শক্ত বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করতে লাগলো, কিন্তু তার লোহার মতো শক্ত বাহুর সামনে তার এই পুতুলের মতো শক্তি বিন্দুমাত্র টিকল না। উজান নিজের গভীর ও তীব্র চুম্বনে আবেশে মুখকে পুরোপুরি রাঙিয়ে তুলতে লাগলো। কিছুক্ষণ ধরে চলা এই গভীর ভালোবাসার পর উজান যখন অবশেষে তাকে মুক্তি দিল, তখন বিছানা এলিয়ে পড়ে জোরে জোরে হাঁপাতে লাগলো। নষ্ট পুরুষ, এভাবে কেউ কিস করে? আর একটু দেরি হলে তো আমার দম আটকে নিঃশ্বাস বন্ধ হয়ে মারা যেতাম। উজান নিজের ঠোঁটের কোণে এক বাঁকা হাসি ফুটিয়ে বলল, প্রফেসর উজান চৌধুরীর অফিসিয়ালি ওয়াইফ হয়েছেন মিসেস চৌধুরী। আর তার এই সামান্য একটুখানি কিসে যদি সহ্য করতে না পারেন, তাহলে মুখে কিসের এত ভালোবাসি ভালোবাসি? এটা তো মাত্র শুরু। পরবর্তী এই ভালোবাসার অত্যাচারে আপনাকে আমি একদম অতিষ্ঠ করে ছাড়ব। জাস্ট মাইন্ড ইট। পুরো স্তব্ধ হয়ে চোখ বড় বড় করে উজানের এই রসালো ও গভীর ভালোবাসার বাণী শুনছিল। তার এই ঘোর লাগা অবস্থার মাঝেই আবারও কণ্ঠস্বর ভেসে এলো, এবার দুটো রেডি হয়ে নিন মিসেস চৌধুরী, আজ রাতে আপনাকে বাইকে চড়িয়ে পুরো শহর ঘুরিয়ে দেখাবো। এই কথা শেষ করে উজান আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালো না। সে চটজলদি শাওয়ার নেওয়ার জন্য ওয়াশরুমের দিকে পা বাড়ালো। তবে যাওয়ার আগে সে ময়ের সারা মুখমণ্ডলে নিজের ভালোবাসার অজস্র গভীর চিহ্ন এঁকে দিয়ে যেতে ভরল না। প্রায় ঘন্টাখানেক পর উজান ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে বেরিয়ে এলো এবং তারপর নিজের শাওয়ার নিতে গেল। উজান নিজের রুমে ঢুকে দ্রুত একটা ক্যাজুয়াল পোশাক পরে রেডি হয়ে নিয়ে দৃঢ়পায়ে নিচের ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গেল। উজানকে সিঁড়ি বেয়ে নিচে নামতে দেখে ড্রয়িং রুমে বসে থাকা আরিফুল চৌধুরী নিজের চায়ের কাপটা রেখে ঠোঁটের কোণে মুচকি হাসলেন। ওনার এই গম্ভীর ছেলেটার মনে যে পিচ্ছি ময়ূর জন্য এত গভীর অনুভূতি আর পাগলামি লুকিয়েছিল, তা তিনি নিজে একজন জন্মদাতা বাবা হয়েও এতদিন বিন্দুমাত্র টের পায়নি। অন্তঃপর তিনি পরম ছেনে উজানকে নিজের কাছে ডাকলেন, উজান এদিকে আয় তো বাপ। উজান নিজের চোখ দুটো ছোট ছোট করে সন্ধিয়ান চোখে বাবার দিকে এগিয়ে গেল এবং সোফায় বাবার পাশে ধপ করে বসে এবং কিচেন রুমের দিকে তাকে জোরে একটা চিৎকার দিয়ে বলল, আম্মু আমার পিচ্ছি বউটার জন্য জলদি কিছু ভালো খাবার দাবার রেডি করো তো, বউটার আমার খিদে পেয়েছে। অন্তঃপর উজান নিজের বাবার দিকে মনোযোগ দিল। আরিফুল চৌধুরী পরম মমতায় ছেলের চওড়া কাঁধে নিজের হাত রাখলেন এবং নরম সুরে বউকে বললেন, বউকে যে তুই এতখানি ভালোবাসিস তা আগে কখনো মুখ ফুটে বলিলি না কেন? বাবার কথা শুনে উজান অমনি মুখটা তেতো করে বলে উঠল, একদম চুপ করো মির্জাফর বংশধর, শুধুমাত্র তোমার জন্য আজ আমার বউটাই বাড়ি ছেড়ে চলে যাচ্ছিল। তুমি জানো পিসি যদি আজ সত্যি সত্যি আমাকে ফেলে চলে যেত, তবে এই উজান চৌধুরী কী দশা হতো? আমি এক মুহূর্ত বাঁচতে পারতাম না আমার ওই পিসিটা ছাড়া। ও আমার প্রতিটি নিঃশ্বাসে আমার পুরো অস্তিত্বে মিশে আছে। আজ ইফাত যদি ঠিক সময় পিচ্ছির অভাবে ব্যাগ গুছিয়ে চিরতরে চলে যাওয়ার জন্য আমাকে
ফোনে না জানাতো, তবে তো আমি কোনোদিন পিসিকে আর নিজের কাছে ফিরিয়ে আনতামই পারতাম না। তখন ওকে আমি যতই ভালোবাসি বলি না কেন, ও সেটাকে স্পেস অভিনয় ভেবে সারা জীবন আমার উপর অভিমান করে বাপের বাড়িতে বসে থাকতো। আরিফুল চৌধুরীর ছেলের এমন চড়া কথা শুনে একটা দীর্ঘ তপ্তশ্বাস ফেললেন। তিনি মনে মনে খুব ভালো করে বুঝতে পারলেন যে ছেলেটা সত্যি বড্ড বেশি হার্ট হয়েছে। তিনি পরম মমতায় আবারও ছেলের কাঁধে হাত রেখে বোঝানোর সুরে বলতে লাগলেন, বাপ, রাগ করছিস কেন? শেষমেশ তো তোকে ছেড়ে চলে যায়নি, তাই না? যায়নি মানে কি? চলে গেলে তখন কি হতো? হ্যাঁ, নিজে তো এই বুড়ো বয়সে আমাকে ছাড়া এক সেকেন্ডও থাকতে পারো না, আর এখন মাঝখান থেকে এসে আমার বুক থেকে আমার ওই বিড়ালের বাচ্চার মতো কিউট বউটাকে আলাদা করতে চেয়েছিলে। ধিক্কার জানাই তোমার এই চিন্তা ভাবনাকে। আরিফুল চৌধুরী আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে ছেলের দিকে তাকালেন। তিনি পরম মমতায় ছেলের কাঁধে হাত রেখে নিজের ভুলটা স্বীকার করার জন্য বলতে লাগলেন, দেখ বাবা, এই দেখছি আমার চমচমের মতো বউ থাকতে তোমারটা কোন দুঃখে দেখতে যাব শুনি। ছি ছি, এই অশ্লীল নোংরা লোকটার সাথে আমার জননী এত বছর সংসার করেছে কিভাবে? ছি ছি। উজানের এমন ঠোঁট বাঁকিয়ে বলা অদ্ভুত ও উদ্ভট কথাবার্তা শুনে আরিফুল চৌধুরীর চরম হতাশ চোখে ছেলের দিকে তাকিয়ে রইলেন। এই ছেলেটা যে এত বড় একটা সিরিয়াস মুহূর্তে এমন আজগুবি ও হাস্যকর কথা বলতে পারে তা তার ধারণারও বাইরে। তিনি খানিকটা রাগী ও তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, উজান, তুই কি জীবনে কোনোদিন ভালো হবি না রে? এই সিরিয়াস মোমেন্টে সব আজগুবি ফালতু কথা তুই কার থেকে শিখলি শুনি? বাবার এমন বোকা বনে যাওয়া মুখ দেখিয়ে উজান এবার নিজের সবকটা দাঁত কেলিয়ে হো হো করে হেসে উঠল। আজ অনেকগুলো দিন পর বাবা আর ছেলে এত কাছাকাছি বসে একসাথে হাসাহাসি করছে। কিচেন রুম থেকে প্লেট আর খাবার সাজাতে সাজাতে মৌসুমী চৌধুরী দূর থেকে দৃশ্যটি পরখ করলেন এবং ওনার মাতৃত্বের মনটা এক পরম তৃপ্তির দীর্ঘশ্বাসে ভরে উঠল। হঠাৎ উজান সোফা থেকে দাঁড়িয়ে পড়তে পড়তে বলে উঠল, কার থেকে আবার শিখবো ড্যাড? তোমার ওই পরম আদরের বৌমার থেকে? শাশুড়ি মেয়েটা সবসময় এমন সব সিরিয়াস মোমেন্টে কী সব যে আজে বাজে কথা বলে, তখন আমার মনটা চায় ওকে ডাইরেক্ট ছাদ থেকে নিচে ফেলে দেই। নিহাত মেয়েটাকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি, নয়তো কবে ওনাকে ছাদ থেকে ফেলে দিতাম। ওকে ড্যাড, আমি আসছি। আমার পিসি বউটার বড্ড খিদে পেয়েছে, ওনার পেটে এতক্ষণ ইঁদুর দৌড়াচ্ছে। এই বলে উজান ডাইনিং টেবিল থেকে মৌসুমী চৌধুরীর সাজিয়ে রাখা খাবারের প্লেট ও গ্লাস হাতে নিয়ে দ্রুত পায়ে সিঁড়ি বেয়ে ওপরে ময়ের রুমে চলে গেল। রুমে ঢুকে সে দেখলো মৌ মাত্রই শাওয়ার শেষ করে ওয়াশরুম থেকে বের হয়েছে। তার পরনে হোয়াইট থ্রি পিস, ভেজা লম্বা চুলগুলো থেকে টপ টপ করে পানির ফোঁটা জমা ভিজে মেঝেতে ঝরে পড়ছে। উজান ময়ের সেই মুখের দিকে তাকিয়ে কিছুক্ষণ ঘোর লাগা দৃষ্টিতে তাকিয়ে রইল। তারপর সে আমতা আলতো পায়ে ময়ের দিকে এগিয়ে গেল। হঠাৎ কি মনে করে সে নিজের চোখ দুটো বুজে একটা দীর্ঘশ্বাস ফেলল। তারপর মৌকে ড্রেসিং টেবিলের সামনে বসিয়ে নিজে হাতে হেয়ার ড্রায়ারটি নিয়ে পরম যত্নে ময়ের ভেজা চুলগুলো শুকিয়ে দিতে লাগলো। চুলগুলো উড়ে উড়ে বারবার উজানের গালে আর মুখে এসে আঁচড় কাটছে, কিন্তু উজান তাতে বিরক্ত হওয়ার বদলে বড় মুচকি মুচকি হাসছে। চুল শুকানো শেষ হলে উজান নিজের খুব দক্ষ হাতে ময়ের লম্বা চুলগুলো উঁচুতে তুলে একটা সুন্দর খোপা বেঁধে দিল। অন্তঃপর তাকে বিছানায় বসিয়ে নিজের হাতে ফোনটা গুঁজে দিল। ময়ের একটা বড় বদ অভ্যাস হয়ে দাঁড়িয়েছে, ফোন ছাড়া সে কিছুতেই খেতে চায় না। উজান আজ তার বারণ করলো না। সে নিজে হাতে এক লোকমা করে খাবার তুলে ময়ের মুখে দিতে লাগলো। মৌ মাঝে মাঝে ফোনের স্ক্রিনে কার্টুন দেখতে দেখতে খাবার গিলছে। আদৌ খাওয়া শেষ হতেই মৌ আর খেতে চাইল না। তখন উজান নিজের বাকি খাবারটুকু তৃপ্তির সাথে খেয়ে শেষ করলো। তা দেখে মৌ কপাল কুঁচকে অবাক হয়ে শুধালো, আমার এঁটো খাবার আপনি খেয়ে ফেললেন? বিন্দুমাত্র ঘৃণা হচ্ছে না আপনার? আরেকজনের এঁটো খাবার কেউ এভাবে খায়? উজান তখন আর কোনো কথার উত্তর দিল না। প্লেটটা নির্দিষ্ট স্থানে রেখে এসে এক ঝাটকে মৌকে নিজের বুকের সাথে টেনে নিল। ময়ের ঘাড়ে মুখ গুজে ফিসফিস করে বলল। উজান তখন আর কোনো কথার উত্তর দিল না। প্লেটটা নির্দিষ্ট স্থানে রেখে এসে এক ঝাটকে মৌকে নিজের বুকের সাথে টেনে নিল। ময়ের ঘাড়ে মুখ গুজে ফিসফিস করে বলল, ভালোবাসি আপনাকে মিসেস চৌধুরী, আর যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি তার কোনো কিছুই আমার কাছে ঘৃণা নয়।
তার ভালো মন্দ, ভুল ত্রুটি, ইচ্ছে অনিচ্ছে, ভালো লাগা, খারাপ লাগা, অভ্যাস, বদ অভ্যাস সব কিছুতেই আমার ভালোবাসার উচিত। কারণ মানুষটা তো আমার, শুধু আমার। তাছাড়া এঁটো খাবার খাওয়া তো নোংরা কিছু নয়, বরং এতে দুজন মানুষের মাঝের বন্ডিং আরও দৃঢ় হয়, ভালোবাসা গভীরতা বাড়ে। বুঝেছেন মিসেস চৌধুরী? শুনতেই মো উল্টো ঘুরে শক্ত করে উজানকে জড়িয়ে ধরল। আর সে সত্যিই গর্বিত, তার বেছে নেওয়া মানুষটি খাঁটি, তার ভালোবাসা মানুষটিকে চিনে নিতে তার কোনো ভুল করেনি। মোর এই ছোট্ট পাগলামি দিকে উজান শব্দ করে হেসে উঠল। কিছুদিন পরে তারা দুজন বেরিয়ে পড়ল সে কাঙ্ক্ষিত বাইক রাইডিংয়ে। গভীর রাত, চারদিকে নিঝুম পরিবেশ। শহরের রাজপথ এখন অনেকটা ফাঁকা, মাঝে মাঝে কেবল দু একটা গাড়ির হেডলাইট দেখা জ্বলে উঠছে। ময়ের বাইকে চড়তে বেশ ভালো লাগে, উজান সেটা জানে বলেই আজ তাকে নিয়ে এসেছে। মো পেছন থেকে শক্ত করে উজানের প্রশস্ত বুকটা জড়িয়ে ধরে আছে। চারপাশ থেকে ঝড়ো হাওয়া শস্য শব্দে তাদের গা ছুঁয়ে শীতলতা ছড়িয়ে দিচ্ছে। উজান মেয়েটার নিরাপত্তা নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না, তাই মোয়ের মাথায় একটা হেলমেট পরিয়ে দিয়েছে। বাইকের গতি কিছুটা কমিয়ে উজান আদুরে গলায় শুধালো, পিচ্ছি বউ, কেমন ফিল হচ্ছে? আনন্দের চোখ বন্ধ করে বলে, জাস্ট ওয়াও, ভাষায় প্রকাশ করার মতো নয় প্রফেসর সাহেব। আপনি কি এত ভালো কেন বলুন তো? উজান বাঁকা হাসলো। ভালো তো আমি বটেই, তবে এখন একটু খারাপ হতে দিও জান। শুধু আকাশ বাতাস ফিল নিলেই চলবে? স্পেশালি আমাদের ফিল করতে হবে না? ময়ের প্রফুল্ল মুখটা মুহূর্তের লজ্জায় লাল হয়ে গেল। সে লজ্জায় উজানের পিঠে একটা কিল বসিয়ে দিল। এমন পচা কথা বলে আমি কিন্তু আর কখনো আপনার সাথে আসবো না। বলে উঠে আসতে চাইছো, সেটা ডিরেক্টলি বললেই তো পারো জান, এভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার কি দরকার? উজান চৌধুরী অলরেডি তোমাকে সামলানোর ক্ষমতা রাখে। মো এবার লজ্জা পাওয়ার বদলে রাগে মতো চুপসে গেল। সে দুই হাত দিয়ে উজানের পেটে একের পর এক চিমটি কাটতে লাগলো। উজান ব্যথায় কুকিয়ে গিয়েও শব্দ করে হেসে বলো, আউচ, পিচ্ছি, প্লিজ এখন থামো, ট্রাস্ট মি। বাসায় গিয়ে শুধু চিমটি নয়, কিস্টি যা ইচ্ছে করতে পারো। উজান চৌধুরী একদম কিছু বলবে না, কিন্তু এখন রাস্তায় একটু শান্ত হয়ে বসো। পিসি বউটাকে এই মুহূর্তটা ফিল করতে দাও। মৌ কিছুক্ষণ চুপচাপ রইল। উজান অবাক হলো, মেয়েটা তো এত সহজে ধর পাত্রী নয়। সে ঘাড় বাঁকিয়ে পেছন ফিরে তাকালো, দেখলো মৌ পরম শান্তিতে তার পিঠের উপর মাথা রেখে গভীর ঘুমে তলিয়ে আছে। এভাবে বাইকের গতিতে মাঝেও যে কেউ ঘুমিয়ে পড়তে পারে তা উজানের ধারণার বাইরে ছিল। উজান এক হাত দিয়ে পেছন থেকে মৌকে শক্ত করে জড়িয়ে ধরলো, যাতে ঘুমিয়ে ঘুরে মেয়েটি পড়ে না যায়। তারপর বাইকের মোড় ঘুরিয়ে সে দ্রুত গতিতে গন্তব্যের দিকে অর্থাৎ চৌধুরী বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ 2টি সপ্তাহ। এই 2 সপ্তাহের পর অবশেষে মৌ এবং মেহেরের সব পরীক্ষা শেষ হলো। পরীক্ষা শেষ হলো ও মেহেরের মনটা বিষণ্ণ। মোটামুটি পরীক্ষা দিলেও রেজাল্ট কেমন হবে তা নিয়ে সে ভীষণ টেনশনে ভুগছে। অন্যদিকে মৌয়ের সমীকরণ সম্পূর্ণ ভিন্ন। পরীক্ষা কেমন হয়েছে সেটা একমাত্র মৌ আর উপরওয়ালাই জানে। 2-1টা প্রশ্ন মেহেরের ইশারায় লিখলেও বাকিটা নিজের খেয়াল খুশি মতোই লিখে এসেছে সে। তবে পাস মার্ক উঠবে কিনা তা নিয়ে বিন্দুমাত্র চিন্তার রেখা নেই তার কপালে। সে মেতে আছে নিজের বিন্দাস দুনিয়ায়। গত 1 সপ্তাহ উজান ঢাকার বাইরে ছিল অফিসিয়ালি ইনভেস্টিগেশনের কাজে, আর এই সুযোগ মৌ পড়াশোনার এক প্রকার শিওরে তুলে রেখে মন যা চেয়েছে ঠিক তাই করেছে। এর পরিণতির সামনে কী হতে পারে তা নিয়ে বিন্দুমাত্র দ্বিধা বা ভয় নেই তার মনে। সন্ধ্যার দিকে উজান ফিরে এসে মৌকে নিয়ে শপিংয়ে বের হলো। বাইরে ঘোরাঘুরি আর খাওয়া দাওয়া করে বাসায় ফিরতে ফিরতে তাদের বেশ রাত হবে। মৌ চেয়েছিল মেহেরকে সাথে নিয়ে যেতে, কিন্তু মেহেরের অন্য ধাতুতে গড়া। সে কখনো কারো ব্যক্তিগত সময় বা প্রাইভেসি নষ্ট করতে চায় না, তাই মাথা ব্যথা অজুহাত দিয়ে সে বাসায় থেকে গেল। মেহেরের এই পরিপক্কতা ইফাতকে বারবার মুগ্ধ করে। মেয়েটা অদ্ভুত সুন্দরভাবে বোঝে কখন তাকে কতটা স্পেস বা প্রাইভেসি দেওয়া উচিত। এদিকে ইফাতও জরুরি কিছু কাজে উজানদের সাথে বাইরে বের হয়েছে। চারদিকে নীরবতা। মেহেরের বড্ড একাকী আর ঘিয়ে লাগছিল। নিজেকে একটু হালকা করতে সে এসে বসলো ছাদের দোলনাটায়। বুকের ভেতরও কালবৈশাখী ঠিক তখনই প্রকৃত রূপ বদলাতে শুরু করলো। পুরো আকাশে ঘন কালো মেঘে ঢেকে গিয়েছে। খানিক বাদে
তীব্র আলোর বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু আকাশের এই রুদ্রমূর্তি মেহেরের বিন্দুমাত্র স্পর্শ করতে পারল না। কারণ প্রকৃতির এই ঝড়ের চেয়েও শতগুণ তীব্র এক কালবৈশাখী ঝড় বয়ে চলছিল তার নিজের ভিতরে। আজকে ইফাতকে তার জীবনে অতীতটা বলতেই হবে, কিন্তু বুকের ভেতর থেকে সে যেন সমস্ত সাহস উবে যাচ্ছে। অজানা আতঙ্ক তাকে গ্রাস করছে। মানুষটা যদি সব সত্যি জানার পর তাকে ভুল বোঝে, যদি চিরকালের জন্য তার জীবন থেকে হারিয়ে যায়। কথাগুলো ভাবতে মেহেরের দু চোখ বেয়ে নোনা জল গড়িয়ে পড়ল। মাথাটা ঝিমঝিম করছে। কোনো কিছু চিন্তা করার শক্তিও যেন হারিয়ে ফেলছে সে। নিজের জীবনে এর আগে অনেক বড় ঝড় এসে একা সামলে এনেছে, কিন্তু আর সামান্য অতীতটা প্রকাশ করতে গিয়ে তার বুকটা দুরু দুরু কাঁপছে। বুকের ভেতরটা যেন এক প্রবলকারী টর্নর আছড়ে পড়ছে। এমন সময় হঠাৎ করেই মেহেরের নিজের কাঁধের উপর কারো পরিচিত হাতের স্পর্শ পেল। ভয়ে স্পর্শটা পেতে মেহের তড়িৎ গতিতে ছিটকে সরে এলো। আতঙ্কে চোখ দুটো বড় বড় হয়ে উঠলেও সামনে ইফাতকে দাঁড়িয়ে থাকতে দেখে তার বুক থেকে এক দীর্ঘশ্বাস নেমে এলো। খানিকটা স্বস্তি পেল সে। ইফাত মুচকি এসে মেহেরের গা ঘেঁষে দোলনায় বসলো। পকেট থেকে একটা কিটক্যাট চকলেট বের করে মেহেরের দিকে বাড়িয়ে দিল সে। কিন্তু আজ মেহেরের হাত দুটো যেন অবশ। চকলেটটা নেওয়ার মতো সাহস সে সঞ্চয় করতে পারল না। উল্টো সে ইফাতের থেকে বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে বসলো। ইফাত ব্যাপারটা খেয়াল করলো। সে নিজেও মেহেরের দেওয়া দূরত্বটুকু বজায় রেখে বসলো। তবে তার মুখে লেগে রইল সেই চেনা একগাল হাসি। সেই হাসিতে যেন প্রতিধ্বনিত হলো তার গভীর ভালোবাসা। মিস থেকে মিসেস চৌধুরী হতে চলছেন, তবু এতে কিসের ভয়? ইফাত চৌধুরীকে আপনি কেন ভয় পাবেন বলুন তো? বরং ইফাত চৌধুরী নিজেই আপনাকে ভয় পাবে। আপনার সব কথা অক্ষরে অক্ষরে মেনে চলবে, আপনার সকল আবদার পূরণ করবে, আপনার হাতের ইশারায় চলবে। আপনি থেকে খুবই দ্রুত তুমিতে আবদ্ধ করবে নিজেকে। আর এখন যদি এমন পাগলামি করেন তাহলে কিভাবে হয় বলুন তো? আপনাকে তো আগেই বলেছিলাম, ইফাত চৌধুরী বড্ড অধৈর্যশীল একজন পুরুষ। সে দুনিয়ার সব কাছে ধৈর্য ধরে রাখতে পারলেও তার শখের নারীর কাছে বড্ড দুর্বল, বড্ড অসহায়। মেয়ের মন্ত্রমুগ্ধের মতো প্রতিটি কথা শুনছিল। মানুষটার প্রতিটি শব্দের ভাঁজে ভাঁজে কত তীব্র আকাঙ্ক্ষা আর ভালোবাসা লুকিয়ে আছে। কিন্তু মেহেরের বিবেক তাকে দর্শন করছে। সে কিভাবে এই মানুষটাকে ঠকাবে? সে তো ইফাতকে ভালোবাসে, আর ভালোবাসার মানুষকে কখনো ঠকানো যায় না। এই অপরাধবোধ থেকে গত 4 দিন ধরে সে ইফাতকে এড়িয়ে চলছে, ক্রমাগত অ্যাভয়েড করে যাচ্ছে। মেহের ভেবেছিল অবহেলা পেয়ে এবার অত্যন্ত ইফাত নিজে থেকে দূরত্ব বজায় রাখবে। মেহের নামের কোনো নারী যে তার জীবনে এসেছিল হয়তো তা ভুলেই যাবে। কিন্তু মেহেরের সে ভাবনা সম্পূর্ণ ভুল প্রমাণিত হলো। মেহের গত 4 দিন কথা না বলেও ইফাতের শেষ বার্তাটি ছিল স্পষ্ট ও ধারালো। আমাকে অ্যাভয়েড করার ফলকে জানো, সোজা বউ বানিয়ে ঘরে তুলব। ইফাত চৌধুরী সব সহ্য করতে পারলেও শখের নারীর অবহেলা সহ্য করতে পারে না। জাস্ট রেডি থেকো পানিশমেন্ট পাওয়ার জন্য। ইফাত চৌধুরী যেমন তার শখের নারীকে উজাড় করে ভালোবাসতে পারে, ঠিক তেমন করে আঘাতও করতে পারে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। অভিমানের অবসানে সেই কথার গভীরতা মেহের বুঝেছিল, কিন্তু পরিস্থিতির কাছে সে ছিল নিরুপায়। দোলনায় বসে মেহেরের যখন তখন চকলেটটা হাতে নিচ্ছিল না, তখন ইফাতের ধৈর্যের বাঁধ ভাঙল। সে প্রচণ্ড রাগে নিজের ফোন আর হাতের চকলেটটা দূরে ছুঁড়ে মারল। শূন্য ছাদের মাঝে সে তীব্র শব্দে মেহের হকচকিয়ে উঠল, কেঁপে উঠল তার পুরো শরীর। পাশে ফিরে ইফাতের রাগান্বিত থমথমে মুখটা দেখে মেহেরের গলার ভেতরটা শুকিয়ে এলো। সে ঢোক গিলে নিজের ভয়টা আড়াল করার চেষ্টা করলো। অন্তঃপুর মুখে একটা জোড়া তালে শুকনো হাসি ঝুলিয়ে দোলনা থেকে নামলো। ছিটকে যাওয়া ফোন আর চকলেট দুটো কুড়িয়ে নিয়ে সে এবার ইফাতের একদম কাছাকাছি এসে বসলো। কাঁপা কাঁপা হাতে ফোনটা কোনো রকম ইফাতের হাতের মুঠোয় গুঁজে দিল মেহের। তারপর চকলেটটা ছিঁড়ে খানিকটা নিজের মুখে পুরে নিল, আর বাকি অংশটুকু কাঁপতে থাকা আঙুলে ইফাতের ঠোঁটের সামনে ধরল। ইফাত তখনও ঠিক আগের মতো রাগী দৃষ্টিতে তাকিয়েছিল মেহেরের দিকে। তবে মেহেরের এই আকুলতা দেখে সে আর ফিরিয়ে দিতে পারল না। বাড়িয়ে দেওয়া চকলেটটুকু মুখে পুরে নিল। ইফাতকে এতটা রাগান্বিত হতে মেহের কখনো দেখেনি। ভয়ে মেহেরের কণ্ঠরোধ হয়ে আসছিল। সে তোতলাতে তোতলাতে কোনো মতে বলল,
চকলেট খেলাম তো, তবুও এমন করে তাকিয়ে আছেন কেন? ভয় লাগে আমার। মেহেরের কাঁপা কাঁপা কণ্ঠের আকুতির জবাবে ইভা তার কিছুই বলল না। সে কেবল থমথমে মুখে চুপচাপ বসে রইল। চারদিকে নিস্তব্ধতা যেন আরও ভারী হয়ে উঠল। দীর্ঘ সময় পর সে নীরবতা বুক চেয়ে ইফাত নিজেই প্রশ্ন করল, ফুলকন্যা, চলো বিয়ে করি। মেহের চমকে উঠল। বুকের ভেতর হৃৎপিণ্ডটা যেন লাফাচ্ছে। সে ধরপড় করে ইফাতের মুখোমুখি হয়ে বসল। ইফাত তখনও তার দিকে একদৃষ্টিতে গভীর মায়াবী চোখ জোড়া নিক্ষেপ করে রেখেছে। মেয়ের কিছু বলার জন্য ঠোঁট জোড়া নাড়ালো। আগে ইফাত বলে উঠল, আমি তোমার কোনো অতীত জানতে চাই না, শুধু তোমাকে আমার বউ করে ঘরে তুলতে চাই ফুলকন্যা। মেয়ের চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে উঠল। সে ইফাতের চোখের দিকে নিজের দৃষ্টি স্থির রেখে অত্যন্ত কাপা গলায় বললে, পারবো না আমি আপনার বউ হতে, পারবো না আমি আপনাকে ঠকাতে। কি বলতে চাচ্ছ ফুলকন্যা? মেয়েরা নিজেকে আবেগ ধরে রাখতে পারল না। সে ডুকরে কেঁদে উঠল, আমাকে মাফ করে দিন, সত্যি আমি পারবো না আপনার হতে, আর না পারবো নিজের অতীত ভুলতে। আমি জানি আমাদের দুজনের পথ ভিন্ন, আমরা কখনোই এক হবার নই। আপনি তো আকাশের চাঁদ, সেই চাঁদ কেন নিজে এসে কলঙ্কে গায়ে মাখবেন? আমরা এখন যেমন আছি তেমনই বেস্ট ফ্রেন্ড হয়ে থাকি প্লিজ। ইফাত এক মুহূর্ত দেরি না করে মেহেরের কাঁপতে থাকা হাত দুটো নিজের হাতের শক্ত ভাঁজে পুড়ে নিল। মেহেরের চোখে জল আলতো করে মুছে দিয়ে ফিসফিস করে, তোমাকে কতবার বলবো, তোমার কোনো অতীত আমি জানতে চাই না, আমি শুধু তোমাকে আমার বউ করে ঘরে তুলতে চাই, ব্যাস। আর কে বলো তুমি আমায় ঠকাচ্ছ? আমি বরং তোমাকে নিজের করে পেয়ে জিতে যাব। প্লিজ ফুলকন্যা, এমন করো না। কোনো জোর করিনি, তাহলে আজ কেন তুমি নিজ থেকে এভাবে পিছিয়ে যাচ্ছ? কারণ আমি যে আপনার বউ হবার কোনো যোগ্যতা রাখি না। মেয়ের কণ্ঠ দিয়ে যেন এক বুক হাহাকার বেরিয়ে এলো। লাগবে না তোমার কোনো যোগ্যতা, শুধু তুমি আমারই হও। কেন অবুঝের মতো কথা বলছেন? তাছাড়া আমি অনেক চেষ্টা করছি এই বিয়ে শব্দটা নিয়ে ভাবতে, তবে আমার মস্তিষ্ক কোনোভাবে সায় দিচ্ছে না। আমি সত্যি নিরুপায়। সব কিছু জানার পর আপনি যদি আমার জীবন থেকে চলে যান, আমি তা সহ্য করতে পারবো না। আপনি বরং অন্য কোনো নারীকে নিয়ে সুখী হন, আমি দূর থেকে না হয় আপনাকে দেখব। মেয়ের মুখে অন্য নারীর কথা শুনে ইফাতের প্রচণ্ড রাগ হচ্ছিল, কিন্তু নিজেকে শান্ত করলো সে। কোনো কথা না বাড়িয়ে সে মেহেরের ভেজা গাল দুটোতে নিজের দু হাতের তালুতে আঁকড়ে ধরলো। ফুলকন্যা, আমার শুধু তোমাকে চাই, আই প্রমিস। তোমার লাইফে অতীতের যাই ঘটুক না কেন, আমি কখনো তোমাকে ছেড়ে যাব না। ইফাতের এই কথায় মেহের একটা তাচ্ছিলের হাসি আসলো। লোকটা কত সহজে কথাটি বলে দিল, কিন্তু বাস্তবতা যে বড্ড কঠিন তা প্রমাণ করা আরও কঠিন। পারবেন না আপনি। আমার অতীত জানার পর কোনোভাবে আমাকে আপন করতে পারবেন না, প্রমিস করছি। তবুও বিশ্বাস হচ্ছে না? ইফাত কিছুটা মরিয়া হয়ে উঠল। আচ্ছা তুমি বলো, কি ছিল তোমার অতীতে? তোমার অতীতে যতই ভয়াবহ বা ভয়ঙ্কর হোক না কেন, আমি তবুও তোমাকে বউ বানাবো। মেয়ের কাঁদতে কাঁদতে বলতে লাগলো, কেন আমাকে এভাবে মিথ্যে আশ্বাস দিচ্ছেন বলুন তো? আমি জানি আমার মতো মেয়েকে কোনো পুরুষ কোনোদিন আপন করতে পারে না, আর ঠিক সেই ভয় থেকে আমি সবার থেকে দূরে দূরে থাকতাম। আপনি প্লিজ এখান থেকে চলে যান, আমি পারবো না আমার সেই বিচ্ছিরি অতীত মুখে আনতে। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ফুলকন্যা, প্লিজ বলো না কী ছিল তোমার অতীতে, আমি সব কিছু মেনে নিব। ইফাদের কণ্ঠ জুড়ে তখন আকুল মিনতি। এর মাঝে আকাশ ভাঙা আর্তনাদ হঠাৎ করেই মেহেরের দু চোখ বেয়ে শক্ত করে বন্ধ করলো। বুকের সমস্ত শক্তি দিয়ে চিৎকার করে বলে উঠল, আমি একজন ধর্ষিতা নারী, যাকে 5 বছর আগে ধর্ষণ করা হয়েছিল, যাদেরকে সমাজ নিকৃষ্ট কীট মনে করে। পারবেন এমন ধর্ষিতা নারীকে নিজের বউ বানাতে? কথাগুলো বলার সময় মেয়েরের কণ্ঠস্বর তীব্রভাবে কাঁপছিল। তার সে গগনবিদারী চিৎকারের শব্দ আর কান্নার রোল যেন আকাশের মেঘের ডাক আর বিদ্যুৎ চমকানির শব্দের সাথে একাকার হয়ে গেল। মেয়েরের মুখ থেকে একটি শব্দ শুনে ইফাত পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তার বুকের ভেতরটা যেন কেউ নির্মমভাবে মুচড়ে দিল। হৃৎপিণ্ডটা এত দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগলো যে মনে হচ্ছিল বুক ছেড়ে বেরিয়ে আসবে। কলিজাটা যেন কেউ টেনে ছিঁড়ে ফেলেছে।
ইফাতকে স্তব্ধ হয়ে যেতে দেখে মেহের আবারও কাঁদতে কাঁদতে হেসতে তুলল। মাত্র 12 বছরের বাচ্চা মেয়েকে ওরা দর্শন করেছিল। পারবেন এমন একটা নিকৃষ্ট মেয়েকে নিজের বউ করতে? যে মেয়েটা নিজের বলতে আজ আর কিছুই অবশিষ্ট নেই, সে কিভাবে আপনার বউ হওয়ার স্বপ্ন দেখবে বলুন তো? এই কাপুরুষগুলো আমাকে জ্যান্ত লাশ বানিয়ে রেখে গিয়েছে। আমার জীবনের সবটুকু আলো, সবটুকু খুশি ওরা কেড়ে নিয়েছে। এরপরেও কি বলবেন যে আমি আপনার বউ হওয়ার যোগ্য রাখি? ইফাত আর একমতো সেখানে বসল না, ঝড়ের বেগে উঠে দাঁড়ালো। মেহেরের মুখ পানে একবারও না তাকিয়ে সোজা বড় বড় পা ফেলে ছাদ থেকে নেমে চলে গেল। মেহের তার চলে যাওয়ার পথের দিকে শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল। পরক্ষণে তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক চরম তাচ্ছিল্যের হাসি। সে ঠিকই আন্দাজ করেছিল ইফাত কখনই তাকে নিজের স্ত্রী হিসাবে মেনে নেবে না। শুধু ইফাত কেন, এই সমাজের কোনো পুরুষই কি স্বেচ্ছায় তার মতো একটা মেয়েকে আপন করতে চাইবে? মেয়ের চাতক পাখির মতো শূন্য আকাশের দিকে তাকিয়ে রইল। বুকের ভেতরটা যেন খা খা করছে, হৃদপিণ্ডটা তীব্র বেগে লাফাচ্ছে। ঝড়ের পূর্ববাস নিয়ে এক ঝলক শীতল হাওয়া তার গায়ে এসে লাগলো। মেয়ের স্তব্ধ হয়ে গেল। মনে কোনো এক সুপ্ত কোণে এক মুহূর্তের জন্য হলো তার বিশ্বাস ছিল ইফাত তা হয়তো বাকিদের মতো নয়, সে হয়তো তাকে এইভাবেই মেনে নেবে। কিন্তু আজ তার সেই শেষ বিশ্বাসটুকু কাছের মতো ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তবে কোনো আফসোস হলো না তার। ভাগ্যটাই যেখানে পোড়া, সেখানে আর কাকে দোষ দেবে? মেহের ধীর পায়ে সোজা হয়ে দাঁড়িয়ে গেল। শরীর আর সায় দিচ্ছে না, মাথাটা প্রচণ্ড ঘুরছে, গা গুলিয়ে আসছে তার। সে চোখের অশ্রু মুছতে মুছতে ছাদ থেকে নিচে নামতে লাগলো। নিজের রুমে এসে সশব্দে ভেতর থেকে দরজাটা আটকে দিল সে। বিছানা ধপাস করে বসে একটা বালিশে মুখ বুকে জড়িয়ে ধরে চিৎকার করে কেঁদে উঠল। কিন্তু তার সেই বুক ফাটা আর্তনাদ শোনার মতো কেউ ছিল না সেখানে। কান্নার বেগ বাড়ার সাথে সাথে তার ভেতরে কষ্টটা উন্মাদ রাগে রূপ নিল। ক্ষোভে সে পুরো রুম তছনছ করতে শুরু করলো। বিছানার চাদর, বালিশ, টেবিলের সব জিনিসপত্র এক এক করে মেঝেতে ছুঁড়ে ফেলতে লাগলো। পাশে থাকা কাচের গ্লাসটাও হাত দিয়ে ভেঙে দিল। ঝনঝন শব্দে মুহূর্তে সেই কাঁচ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেল। মেয়ের হো হো করে কেঁদে উঠে মেঝেতে এক প্রকার আছড়ে পড়ল। ভাঙা কাছের পাশে গুটিসুটি মেরে বসে সে ফুপিয়ে ফুপিয়ে বলতে লাগলো, আমি আমি তো আপনাকে বলেছিলাম আপনি আমায় মেনে নিতে পারবেন না, কিন্তু আপনি শুনলেনই না। আমি না হয় এইভাবে দূর থেকে আপনাকে সারা জীবন একতরফা ভালোবেসে যেতাম। কেন আমার অতীত জানতে চাইলেন আপনি? কেন কেন আমি এখন কোনো মুখ নিয়ে আপনার সামনে দাঁড়াবো? কিভাবে এই মুখ আপনাকে দেখাবো? পারবো না আমি। সত্যি আমার আর এত যন্ত্রণা সহ্য করার ধৈর্য নেই। অন্ধকার অতীতের গ্লাস মেয়ের চোখ দুটো বেয়ে অবিরল ধারায় নোনা জল ঝরতে লাগলো। 5 বছর আগের সেই ভয়ঙ্কর অতীতের কথা মনে পড়তে তার কলিজা যেন ছিঁড়ে যাচ্ছে। সে নিজের চুল নিজে টেনে ধরে পাগলের মতো ডুকরে কেঁদে উঠল। মেহের, তুই কেন পারলি না নিজেকে পবিত্র রাখতে? কেন তুই সবার বারণ করা সত্ত্বেও সেদিন একা একা অমন জায়গায় গিয়েছিলে? সেদিন যদি ছোট আম্মুর কথাগুলো শুনতি, তবে আজ এই অভিশপ্ত দিনটা তোকে দেখতে হতো না। আমি কিভাবে ওই মানুষটার চোখে ঘৃণা নিয়ে বেঁচে থাকবো? পারবো না আমি এই মুখ নিয়ে কখনোই আপনাকে দেখতে পারবো না। আমি হারিয়ে যাব, অনেক দূর হারিয়ে যাব। আপনার ঘৃণা নিয়ে বেঁচে থাকার কোনো মানে হয় না আমার জীবনে। কথাগুলো শেষ করে মেহেরের ভেতরে এক অদ্ভুত ভয়ানক শান্তভাব চলে এলো। সে নিজের গলা থেকে ওড়নাটা খুলে ফেলল। চটজলদি বিছানার উপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের কথাগুলো শেষ করে মেহেরের ভেতরে এক অদ্ভুত ভয়ানক শান্তভাব চলে এলো। সে নিজের গলা থেকে ওড়না খুলে ফেলল। চটজলদি বিছানার উপর দাঁড়িয়ে সিলিং ফ্যানের সাথে শক্ত করে ওড়নাটা বেঁধে নিল সে। এরপর টেবিল থেকে ইফাতের একটা ছবিসহ অ্যালবাম টেনে নিয়ে শেষবারের মতো বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। ছবির ইফাতের মুখে আলতো করে চুমু এঁকে দিল। আপনি এমন কেন? কি মায়া আছে আপনার মাঝে? যে মেয়েটা নিজের সাথে নিজে কখনো বিয়ে না করার প্রমিস করছিল, অথচ নিজেই আমার লাইফে এসে সে কঠিন প্রমিসটা একলব্ধে ভেঙে দিয়েছেন।
আমি তো কখনোই কাউকে ভালোবাসতে চাইনি, কোনোদিন কার জীবনসঙ্গী হতে চাইনি। তাহলে আপনার বেলায় কেন সব কিছু এমন উল্টো হয়ে গেল? আমার এই অভিশপ্ত মনে আপনাকে পাওয়ার এক তীব্র জন্মেছে, কিন্তু আমার মতে মেয়ের জন্য এই লোভটা তো একটা মস্ত বড় পাপ। আমি জানি আপনি কখনই আমার হবার নন। বামুন হয়ে কিভাবে আকাশের চাঁদে হাত দেই বলুন তো? মেহের একটা দীর্ঘ তপ্তশ্বাস ফেলল। তার বুকটা যেন ফেটে যাচ্ছে। জীবনের এত বড় এত বাজে একটা পরিস্থিতি সে কোনোদিন পড়বে তা ছিল তার কল্পনারও বাইরে। অ্যালবামের ছবিটার উপর নিজের কাঁপতে থাকা আঙুলগুলো বুলিয়ে সে আবার বলল,